ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কাজ এগিয়ে চলছে। একই সময় সংবিধানের পঞ্চদশ সংশোধনী মামলায় বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এবং গণভোট পুনর্বহাল করে রায় দিয়েছে হাইকোর্ট, যেটি দীর্ঘ ১৩ বছর পর বাংলাদেশের জন্য একটি অন্যরকম খবর। অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন কতখানি সুষ্ঠু হবে, কতখানি আমরা একটি সাধারণ নির্বাচন দেখতে পাবো, যে নির্বাচনে সব নাগরিক তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন, সেই অপেক্ষায় রয়েছে আরো একবার বাংলাদেশ। এই সবকিছু নিয়ে আজকে আমরা আলোচনা করতে চাই। ফিরেছে তত্ত্বাবধায়ক সরকার ও গণভোট, এ নিয়ে আজকের দেশ সন্ধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তাসনুভা তন্নি। দর্শক, আজকের এই আয়োজনে আমার সাথে দুজন বিশেষ অতিথি আছেন। আমাদের সাথে আছেন অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি, আইনজীবী, এবং আছেন কমরেড রাজিকুজ্জামান রতন, সহ সাধারণ সম্পাদক বাসদ। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরেছে, গণভোটের ব্যবস্থাও ফিরেছে। যেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে আসলে দীর্ঘদিন রাজনৈতিক দলগুলোর এক ধরনের প্রত্যাশা ছিল, বিশেষ করে গেল ১৬-১৭ বছর ধরে আসলে আওয়ামী সরকার ক্ষমতায় থাকার সময় বিরোধী দল হিসেবে যারা রাজনীতির মাঠে ছিলেন তারা বিশেষ করে তত্ত্বাবধায়ক সরকারের জন্য এক ধরনের দাবি করেছেন দীর্ঘদিন। অবশেষে সেই দাবি বা সেই প্রত্যাশা সফল হয়েছে। এর মাধ্যমে আমরা আসলে সামনে নির্বাচনগুলোতে কি এক ধরনের ভোটাভুটি দেখতে যাচ্ছি, সত্যিকারের ভোটাভুটি, যেটিকে আমরা বলতে চাই। আসলে দীর্ঘদিন যেই ভোট হয়তো আমরা দেখিনি, যেটি অনুপস্থিত ছিল। ধন্যবাদ আপনাকে, আমার সহ-আলোচক এবং দেশ টিভির সকল দর্শক শ্রোতা। আপনি যেটা বলছেন ভালো নির্বাচন দেখার মানে কি, ভালো ভোটের অধিকার মানে কি। আমরা যদি ভালোভাবে একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন হয়, অবাধ সুষ্ঠু এবং সব দল অংশগ্রহণ করতে পারে, তাহলে নির্বাচনটা ভালো হয়। এটা হলো একটা কমন কথা, এটা নতুন কিছু না। কিন্তু যেখানে আটকায় ছিল আমাদের, সেটা হলো আমাদের দেশে যত ফর্মুলা এ পর্যন্ত প্রয়োগ করা হয়েছে একটা শুদ্ধ নির্বাচনের জন্য, ভালো নির্বাচন, গ্রহণযোগ্য নির্বাচন, সেটার জন্য সেই তিন দলীয় জোটের যে রূপরেখা, সেই রূপরেখা থেকে, দ্যাট ইজ এরশাদ পতনের পর যে রূপরেখা এবং তার ধারাবাহিকতায় যে তত্ত্বাবধায়ক সরকারটা আসলো, সেটা ছিল সবচেয়ে বাংলাদেশের জন্য অ্যাপ্লিকেবল একটা ফর্মুলা। তবে আমাদের দেশে একটা বিশেষ বিধান কি জানেন, যখন যে জাজমেন্ট হয় তখনই বলে একটা যুগান্তকারী রায়। যেমন খালেদা জিয়ার জেল যখন হয়েছে, যুগান্তকারী রায়। ইউনূসের দণ্ড দিয়েছে, সেটা তো যুগান্তকারী রায়। কালকে যে শেখ হাসিনার বিরুদ্ধে একটা দণ্ড, ওটাও হবে যুগান্তকারী রায়। এবং খায়রুল হক যখন সংবিধানটার ১২টা বাজাইয়া দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের বাতিল করলো একতরফা, ওটাও ছিল যুগান্তকারী রায়। এবং গতকালকে যেটা হয়েছে সেটাও যুগান্তকারী রায়। মানে যুগান্তকারী রায়ের অন্ত নাই। এবং যুগান্তকারী রায়ের পরবর্তীকালে আমরা যেটা দেখছি, সব যুগান্তকারী রায়গুলি যদি একত্র করে দেন, দেখুন খুব ভালো ফলাফল কিছু হয় নাই। কেন হয় নাই বলি, যেমন এই যে তত্ত্বাবধায়ক সরকারটা ফেরত আসলো, এখন তত্ত্বাবধায়ক সরকার অধীন ফেরত আসলো, কিন্তু তত্ত্বাবধায়ক সরকার যে রূপরেখাটা, সেটা ছিল কোথায়? সেটা ছিল ১৩তম সংশোধনীতে, ১৩তম ভিতরে। সেটা কিন্তু বাতিল। সেটা বাতিল মানে হচ্ছে আপনি তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতিটা ফেরত পাইলেন, কিন্তু রূপরেখাটা ফেরত পেলেন না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, আপনি যেহেতু অ্যাপিলেট কোর্টে এটা বাতিল করছে তত্ত্বাবধায়ক সরকার, সেখানে রিভিউ পিটিশন পেন্ডিং আছে। সেই রিভিউটা যদি হয়ে যায়, ধরা যাক তর্কের খাতিরে হয়ে গেল এবং জিতে গেল আজকের, অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার ত্রয়োদশ সংশোধনী যেভাবে রূপরেখাটা ওইটা ফেরত আসলো, তাহলে কি হবে? তাহলে হবে, সেখানে কি বিধান আছে যে তত্ত্বাবধায়ক সরকার এর প্রধান কে হবে? একেবারে ইমিডিয়েট যে কি পাস না, ইমিডিয়েট পাস যে প্রধান বিচারপতি, যদি ওইটা ফেরত আসে, তাহলে ইমিডিয়েট পাস প্রধান বিচারপতি কে? ওবায়দুল হাসান। সে কে? যে পালাইছিল, যিনি পদত্যাগ করছেন। সে কার নিয়োগপ্রাপ্ত? আওয়ামী লীগের। তাহলে বিষয়টা ভাবেন, ওই যে ওয়াজ করতেছিল এক জায়গায় মাওলানা সাহেব, তো বলতেছে যে পুরুষ যদি মারা যায়, তারা মারা গেলে করবে, 70টা হুরপরি পাবে যে বেহেশতে যাবে। তখন পর্দার আড়াল থেকে একজন ভদ্র মহিলা, 70-75 বছর বয়স্ক মহিলা বলল যে হুজুর, পুরুষরা এত কিছু পাবে, আমাদের জন্য কি রাখলেন? তখন বলছিল যে আপনাদের নিজ নিজ স্বামীকে 25 বছরের যুবক হিসেবে ফেরত পাবেন। মহিলা তখন খুব আক্ষেপ করে বলছিল, আবারও সেই জব্বারের বাপ, যার সাথে আমার 40টা বছর আমার জীবনটা ধ্বংস হয়ে গেছে। তার মানে ওই তত্ত্বাবধায়ক সরকার যদি ফেরত আসে এই রিভিউ পিটিশনের পর, তাহলে কি আবারও সেই জব্বারের বাপ, আবারও সেই ওবায়দুল হাসান? আমরা কিসে জায়গায় যাচ্ছি? সেটি নিয়ে এখনো ধোঁয়াশা আছে। আসবো আপনার কাছে, শেষ করি। আচ্ছা, ঠিক আছে। কমরেড রাজিকুজ্জামান রতন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরছে, সেটি নিয়ে যেমন অনেকটা স্বস্তির জায়গা আমরা দেখছি সবাইকে, তেমনি আসলে বিশেষ করে রাজনৈতিক দলগুলোর কথা যদি আমি বলি, তারা যথেষ্ট স্বস্তিতে আছেন। কিন্তু যেই ধরনের সমস্যাগুলোর কথা বলছিলেন অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি, যদি আসলে আবারও ঘুরে ফিরে সেই ফ্যাসিস্টদের হাতেই ক্ষমতা চলে যায়, তত্ত্বাবধায়ক সরকারও যদি তারাই নিয়ন্ত্রণ করেন, সেক্ষেত্রে আসলে যেরকম নির্বাচন আমরা চাইছিলাম, সেই নির্বাচন কি আমরা পাবো? আসলে আমাদের লক্ষ্য কিন্তু তত্ত্বাবধায়ক সরকার নয়। আমাদের লক্ষ্য ছিল একটা সুষ্ঠু অবাধ নির্বাচন। সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য কি কি করা প্রয়োজন,
সে প্রয়োজন প্রশাসনকে নিরপেক্ষ থাকতে হবে, পুলিশকে নিরপেক্ষ থাকতে হবে, নির্বাচনের টাকার খেলা চলবে না, সাম্প্রদায়িক উন্মাদনা করা যাবে না এবং আঞ্চলিকতার প্রশ্রয় দেওয়া যাবে না। এই কথাগুলো তো ছিল এবং সেগুলোকে দেখভাল করবেন যিনি, তিনি কখনোই কোনো দলের সরকার হবেন না, তিনি একটা নিরপেক্ষ সরকার হবেন। তো নিরপেক্ষ সরকার কোথায় পাওয়া যাবে? স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে আমরা যখন আন্দোলনের শেষে এই আকাঙ্ক্ষাটা তৈরি হলো যে এরশাদের অধীনে নির্বাচন হলে ৮৬ নির্বাচন হয়েছে, সেই নির্বাচন এরশাদ তার মতো করে সংসদ সদস্য বানিয়ে নিয়েছে। ৮৮ সালের নির্বাচনে সবাই নির্বাচন বয়কট করার পরেও একটা নির্বাচন হয়ে গিয়েছে। তাহলে এরশাদ যদি ক্ষমতায় থাকে আর তার অধীনে যদি নির্বাচন হয়, এই নির্বাচন কোনো দিনই সুষ্ঠু তো দূরের কথা, একটা স্বাভাবিক নির্বাচন হবে না। ফলে একটা স্লোগান উঠেছিল আন্ডার এরশাদ নো ইলেকশন। তাহলে কার অধীনে নির্বাচনটা হবে? পরবর্তী সরকার তো আসবেন, কিন্তু কে নির্বাচনটা কন্ডাক্ট করবে? তখন একটা ফর্মুলা তৈরি করা হয়েছিল যে এমন একটা অন্তর্বর্তীকালীন সরকার হবেন যিনি প্রশাসনকে ব্যবহার করবেন না নির্বাচনের স্বার্থে, তিনি শুধু রুটিন ওয়ার্কগুলো করবেন এবং একটা সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য যা যা করা দরকার তা করবেন। এবং নির্বাচন কমিশনের আইন অনুযায়ী নির্বাচন চলাকালীন সময়ে আমাদের প্রশাসন এবং পুলিশ তারা নির্বাচন কমিশনের অধীন থাকবেন এবং নির্বাচন কমিশন তাদেরকে নির্বাচন কমিশনের ইচ্ছা এবং অভিপ্রায় অনুযায়ী কাজ করাতে পারবেন। এবং সেটা করবেন যে সরকারটা, সেই সরকারটা একটা নির্দিষ্ট মেয়াদের মধ্যে থাকবেন। তিনি কি করবেন? এটা কেয়ারটেকার বলা হয়েছিল এই কারণে যে তিনি টেক কেয়ার করবেন একটা সার্টেন পিরিয়ড পর্যন্ত, এবং সেটা নির্ধারণ করা হয়েছিল যে ৯০ দিনের মধ্যে নির্বাচন করবেন। যদি ডক্ট্রিন অফ নেসেসিটি হয়, এমন পরিস্থিতি হয়ে যায় এর মধ্যে করা যাবে না, তখন সেটা পরে দেখা যাবে, কিন্তু ধরে নেওয়া হয়েছে ৯০ দিনের মধ্যে তিনি নির্বাচনটা শেষ করবেন। এই ছিল আমাদের অর্জন, মানে একটা সংগ্রামের মূল যে রূপরেখা আসলে সেই সময় চিন্তা করা হয়েছিল। পরবর্তীতে নির্বাচনের পরে দেখা গেল তত্ত্বাবধায়ক সরকারকেও ম্যানিপুলেট করার নানা পদ্ধতি শুরু হয়ে গেল। সেখান থেকে তো তত্ত্বাবধায়ক সরকার প্রথাটা বাতিল হলো, আবার সেই তত্ত্বাবধায়ক সরকার প্রথা আনার জন্য আন্দোলন হলো। আন্দোলনের পরবর্তীতে আমরা দেখলাম দুটো প্রশ্ন এখানে দাঁড়িয়ে গেল। একটা হলো আদালতের ঘাড়ে বন্দুক রেখে তত্ত্বাবধায়ক সরকারকে বাতিল, আর হলো সংসদে মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার বাতিল। তা এখন আমরা আদালতের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ফিরে পাওয়ার একটা পথ সুগম হয়েছে। কিন্তু রাজ্জাকি ভাই যে কথাগুলো বললেন সেগুলোকে বিবেচনায় রাখতে হবে যে যদি যে সন্দেহের বশবর্তী হয়ে বিচারপতিদের বয়স বাড়ানোর পদক্ষেপ নেওয়া হয়েছিল, যে বিচারপতিকে আমি তত্ত্বাবধায়ক সরকার প্রধান করব তিনি যদি আবার কখনো নিরপেক্ষতা ভঙ্গ করেন তাহলে কি হবে? কারণ আমাদের নির্বাচন কমিশন এবং তত্ত্বাবধায়ক সরকার তাদেরকে জবাবদিহি করার কোনো বিধান তো নাই। ফলে সেটা কি হবে? এই জন্য এখন আবার নতুন একটা ভাবনা আসছে, তাহলে কি অন্তর্বর্তীকালীন সরকারকেই তত্ত্বাবধায়ক সরকার হিসেবে তাকে মেনে নেওয়া হবে। কিন্তু তখন আবার আরেকটা প্রশ্ন আসবে, অন্তর্বর্তীকালীন সরকারের অন্তরের মধ্য থেকে যে একটা নতুন দল গড়ে ওঠার একটা প্রক্রিয়া দেখা যাচ্ছে, এখন যদি তিনি কি তার সেই ব্রেইন চাইল্ড বলি অথবা তার সেই ভালোবাসার সন্তান তার প্রতি আবার পক্ষপাতিত্বমূলক আচরণ করবেন কিনা, ফলে সামনে আরো কিছু প্রশ্ন আমাদের সামনে আছে। তত্ত্বাবধায়ক সরকারকে আসলে আমরা যেহেতু ফিরছে বলছি এবং সেখানে আসলে খুব একটা স্বস্তি বোধ করার এখনো তেমন ভাবে হয়তো আমাদের সামনে সুযোগ আসেনি। অ্যাডভোকেট আবু হেনা রাজাকি যে কথা বলছিলেন, কমরেড রাজিকুজ্জামান রতন, তত্ত্বাবধায়ক সরকারের সময় আসলে দায়িত্বটা কে নেবেন? অন্তর্বর্তীকালীন সরকার যদি সেই দায়িত্ব তাকে নিতে হয়, সেক্ষেত্রে তাদের যারা ব্রেন চাইল্ড আছে কিংবা তাদের মধ্য দিয়ে আসলে নতুন আরেকটি রাজনৈতিক দল আসতে যাচ্ছে কিনা সেই সন্দেহ আছে যে আমাদের, সেই সব কিছু মিলে কি হতে যাচ্ছে। ধন্যবাদ আপনাকে। তার আগে একটু ওনার কথাটায় আসি। এই যে বলছে অন্তর্বর্তীকালীন সরকারটা যেটা বর্তমান আছে তাকে স্বীকৃতি দেওয়া হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। অ্যাটর্নি জেনারেলকে প্রশ্ন করা হয়েছিল, অ্যাটর্নি জেনারেল বলতেছে অন্তর্বর্তীকালীন সরকারকে তত্ত্বাবধায়ক সরকার ঘোষণা করা যায় বা রূপান্তর করা যায়। আমার মাথায় এটা ধরে না। কেন? আপনার বেসিক পার্থক্য আছে। অন্তর্বর্তীকালীন সরকারটা কি আর তত্ত্বাবধায়ক সরকারটা কি? আপনি যদি সংবিধানের আলোকে আলোচনা করেন, সংবিধানে আমার অন্তর্বর্তীকালীন সরকার নাই, আছে তত্ত্বাবধায়ক সরকার, যেটা ফেরত পাইলাম। তত্ত্বাবধায়ক সরকার ফেরত পাওয়ার মানে হচ্ছে আমি কিছু রুটিন কাজ করব এবং 3 মাসের মধ্যে নির্বাচন দিয়ে দিব। আর অন্তর্বর্তীকালীন সরকারটা হইলো কখন? সেটা হইলো তত্ত্বাবধায়ক সরকারটা স্বাভাবিক সরকার চলে, নির্বাচনের আগে আবার সেই কেয়ারটেকার গভর্নমেন্ট মানে অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক সরকার আনবে, তারা নির্বাচনটা কন্ডাক্ট করে চলে যাবে। আর এটা আসছে কিভাবে? বিশাল এক আন্দোলনের ব্যাপার মানে মধ্য দিয়ে। এই
তত্ত্বাবধায়ক সরকার বাতিল করছিল, সবকিছু বাতিল করছে, এক দলরে 3 ভাগ করে স্বৈরাচারের সুপার পর্যায়ে যাওয়ার পর আন্দোলনের মাধ্যমে আসছে, সে অবশ্যই তত্ত্বাবধায়ক সরকার না, সে অন্তর্বর্তীকালীন সরকার। অন্তর্বর্তীকালীন সরকারের অনেকগুলো ক্ষমতা থাকে, সে রাষ্ট্র পরিচালনা করবে, সংস্কার করবে, প্রয়োজনে যা যা করা দরকার, এবং পরবর্তী সরকার আসার পূর্ব পর্যন্ত সে দায়িত্বে থাকবে। আর তত্ত্বাবধায়ক সরকারটা হইলেই আমি ক্ষমতায় আসছি, আমি তত্ত্বাবধান করব, নির্বাচনটা দিয়ে চলে যাব, তাহলে তো আজকের থেকে এটা যখন এক্সিকিউট করা শুরু হবে তার 3 মাসের মধ্যে তাকে নির্বাচন দিয়ে চলে যেতে হবে। কাজেই তত্ত্বাবধায়ক সরকারটাকে অন্তর্বর্তীকালীন সরকারের তত্ত্বাবধায়ক সরকার বানানোটা পুরা কোনো গ্রহণযোগ্য নাই, কোনো সম্ভাবনা নাই, মানে বেআইনি হবে। 1, 2 হচ্ছে অ্যাটর্নি জেনারেল আরেকটা কথা বলছে, তাকে জিজ্ঞেস করা হয়েছে যে আচ্ছা 2টা নির্বাচন তো বলা হয়েছিল যে পরবর্তী 2টা নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারে হবে। উনি বলছেন হ্যাঁ, পরবর্তী 2টা নির্বাচন হতে পারে, এবং সেক্ষেত্রে অ্যাপিলেট ডিসিশন, রিভিউ পিটিশন সেটা কোনো বাধা নয়। আমার মাথায় ধরে না, কেন ধরে না সেটাও বলছি। আপনি 2009-এর মানে 9ম সংসদ যখন চলমান, তখন সিদ্ধান্ত হলো যে পরবর্তী 2টা নির্বাচন এই তত্ত্বাবধায়ক সরকার অধীনে হতে পারে। তার মানে কি 10ম এবং 11শ, তা 10ম হইল, 11শ হইল না, বাদ 12শ হইল, আপনি এখন 13শ 14শ কেমনে করবেন? আমার মাথায় ধরে না এই সমস্ত। এই জন্য বললাম রায় যুগান্তকারী, ব্যাখ্যাও যুগান্তকারী, জটিলতাও যুগান্তকারী। আমি জানি না দেশটা কোথায় যাচ্ছে। নির্বাচন দিয়ে চলে যাওয়ার যে বিষয়টি, সেটি তত্ত্বাবধায়ক সরকার হোক কিংবা অন্তর্বর্তীকালীন সরকার হোক, কারো হাতে নিশ্চয়ই আসলে রাষ্ট্রীয় ক্ষমতা যাবে না। আমরা আসলে দেখতে চাই যে একটি রাজনৈতিক দলের হাতে আসলে সেই ক্ষমতা যাবে, কিন্তু চলে না গিয়ে আসলে ক্ষমতা টিকিয়ে রাখার যে ইতিহাস, সেটিও কিন্তু বাংলাদেশে আমরা দেখেছি। 1/11-এর মতন ঘটনার উদাহরণ আছে আমাদের সামনে। সেইটি নিয়ে কোনো আশঙ্কা আছে কিনা সামনে? যদি সেই ধরনের পথে কেউ হাঁটতে চান, তাহলে তাদেরকে অনেকগুলো চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। কারণ খেয়াল করবেন, নতুন পথ অনেকে বিভ্রান্ত হয়, কিন্তু পুরনো পথ কিন্তু চেনা পথ। যদি 1/11-এর মতো ভূমিকা কেউ পালন করতে চায়, তাহলে তো ওই পথটা চেনা আছে যে তাকে কি কি রেজিস্ট্যান্স ফেস করতে হয়েছিল। আবার এই সরকার কিন্তু 1/11-এর মতো না। 1/11 ছিল একটা বিশেষ পরিস্থিতির ফলে উদ্ভূত সরকার, আর এটা হলো একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতায় আসা সরকার। এর পেছনে জনগণের আবেদন আছে, আকাঙ্ক্ষা আছে, তাদের স্বপ্ন আছে, সাথে সাথে কিন্তু জনগণের একটা শক্তি পরীক্ষাও আছে, যে তারা একটা শক্তি পরীক্ষার মাধ্যমে মানে অবস্থিত সরকারকে ক্ষমতা থেকে হটিয়ে তারা কিন্তু যে অন্তর্বর্তী সরকারের জায়গায় এসছেন। ফলে এখন জনগণ কিন্তু আগের মতো নির্লিপ্ত নাও থাকতে পারে, সেটা একটা বিবেচনা আছে। আর 2 নম্বর হলো, যেটাই হোক না কেন সংবিধানকে সংশোধনটা করতেই হবে। ফলে যে সংবিধানের জটিলতার কারণে আগের সংবিধানের সংশোধনী দিয়ে কাজ করা যাচ্ছে না বলে মনে হচ্ছে, তাহলে এটাও কিন্তু এই ডক্ট্রিন অফ নেসেসিটির মধ্যে ফেলে আমাদের সুষ্ঠু অবাধ নির্বাচনের স্বার্থে অমুক 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 কাজ করিতে হইবে, এবং একটা রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা সাধারণ সমঝোতা হবে যে নির্বাচনে যারা বিজয়ী হয়ে আসবেন তারা প্রথম পার্লামেন্টটা গঠিত হওয়ার পরে এই এযাবৎকালে যে সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল সেই সিদ্ধান্তগুলোকে আইনসম্মত হিসেবে তারা স্বীকৃতি দেবেন, যেটা 1991 সালের পার্লামেন্টে হয়েছিল। 1991 সালে পার্লামেন্টে 2টো ঘটনা ঘটেছিল। একটা ছিল যে প্রধান বিচারপতি তিনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হয়েছিলেন, এবং তিনি আবার প্রধান বিচারপতি পদে ফিরে যেতে পেরেছিলেন, একটা লাভজনক পদে আবার তিনি যেতে পেরেছিলেন। সে কারণে সংবিধানের 11তম সংশোধনী হয়েছিল। আর সংবিধানের 12শ সংশোধনীটা হয়েছিল এই জায়গায় যে দেশটা আগে ছিল প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট, সে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে একটা পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে তারা এসেছিলেন, এবং সেই ক্ষেত্রে কিন্তু পরস্পর বিরোধী অনেক মত থাকা সত্ত্বেও পার্লামেন্টে এই 2টো জিনিসকে তারা অ্যাকসেপ্ট করেছিলেন সবাই মিলে। এবারও অন্তত এই কাজটা হয়তো হবে যে এই যে অন্তর্বর্তীকালীন সময়ের যে সরকার, সেই সরকারের কাজটাকে আইনগত বৈধতা কে দেবে? আইনগত বৈধতা দিতে গেলে একটা পার্লামেন্ট লাগবে। সেই পার্লামেন্টে যারা আসবেন তারা অন্তত এই প্রশ্নে একমত হবেন যে একটা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে সরকার গড়ে উঠেছিল সে রিপ্রেজেন্ট করেছে উইল অফ দ্য পিপল, জনগণের ইচ্ছার সে যেহেতু প্রতিনিধিত্ব করেছে, ফলে এই সরকারকে সংবিধানসম্মত করা, আইনসম্মত করা হচ্ছে পরবর্তী পার্লামেন্টের প্রথম কাজ। জনগণের ইচ্ছার কথা আপনি বলছেন, জনগণের ইচ্ছার কথা নির্বাচনের আগে সব রাজনৈতিক দলগুলো বলে, কিংবা আসলে যখন আমরা সংস্কার হতে দেখি সেই সময় প্রত্যেকেই বলেন। এরপরে আসলে জনগণের ইচ্ছাগুলোকে তারা মূল্যায়ন করেন কিনা, কিংবা জনগণের ঠিক ইচ্ছাগুলো তাদের আদৌ মনে থাকে কিনা, সেটি বাংলাদেশে একটি বড় প্রশ্ন। সংসদ নির্বাচন এগিয়ে আসছে এবং সব ধরনের প্রস্তুতির কথা আমরা বারবার শুনছি। নির্বাচন কমিশন কাজ করছে, সংস্কার কমিশনও কাজ করছে, এবং সেই কমিশনগুলো নিয়েও এক ধরনের টানাপোড়েনও সৃষ্টি হয়েছে। আমরা দেখেছি ইতিমধ্যে যারা আসলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
করেছেন। তারা বলেছেন পুরোপুরি সংস্কার না হওয়া পর্যন্ত তারা নির্বাচন চান না। এদিকে রাজনৈতিক দলগুলো নির্বাচনের জন্য যথেষ্ট তড়িঘড়ি করছেন এবং তারা বলছেন চাইলে আসলে 4 থেকে 6 মাসের মধ্যে নির্বাচন দিয়ে দেওয়া সম্ভব। এই জায়গাগুলো নিয়ে আমরা একটু আলোচনা করতে চাই, তবে একটি বিরতির সময় হচ্ছে। দেশ সন্ধ্যায় বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। দেখছেন দেশ সন্ধ্যা। অ্যাডভোকেট আবহিনা রাজাকি, নির্বাচনের পথে আমরা হাঁটা শুরু করেছি, আমরা নির্বাচনী রোডম্যাপ পেয়েছি, সেটা অনেকটা বলার সুযোগ হয়েছে। এখন কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলন যারা করেছেন তারা বলার চেষ্টা করছেন সংস্কার ছাড়া তারা কোনো নির্বাচন চান না। অপরদিকে রাজনৈতিক দলগুলো বলছেন যে চাইলেই আসলে 4 থেকে 6 মাসের মধ্যে নির্বাচন দেওয়া সম্ভব। এই টানাপোড়েনের মধ্যে আসলে আমাদের সুষ্ঠু নির্বাচন কতখানি দূরে আছে? ধন্যবাদ আপনাকে এবং আমার বিজ্ঞ সহ-আলোচক। শুনেন, নির্বাচন যারা চায় তাদের অপরাধ না, সে তো নির্বাচন চাবি। উনি একজন রাজনৈতিক দল, উনিও নির্বাচন চাবে। এবং আজকে যে বিষয়গুলোর সংস্কার নিয়ে আলাপ হচ্ছে তাতে তারাও ইনভাইটেড, নানান সময় যায়। নিশ্চয়ই যে যার লক্ষ্যে ভালো কথাটা বলবে, যেটা তার পক্ষে আসে, এর ভিতরে একটা জায়গায় যেতে হবে। কিন্তু এই যে নির্বাচন চাইলো তারা, একদিকে সংস্কার দেখেন, সংস্কারের জন্য কিন্তু জামাত ইসলামও টাইম দেয়, সংস্কারের জন্য বিএনপিও টাইম দেয়, আবার সবাই হলে গ্রহণযোগ্য একটা টাইম বা গ্রহণযোগ্য কালক্ষেপণ যাতে না হয়, এগুলো তো আপেক্ষিক, নির্ধারণ করা কঠিন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, দেশ যদি নিয়মে চলে, দেশ যদি আইনে চলে, ধরে নিলাম হাসিনার সময় আইন ছিল না, এখন তো দেশে আইনে আছে বলে আমি বিশ্বাস করতে চাই। সেক্ষেত্রে ধরেন এই যে আবার ওই কথাটা আসে একইভাবে যে নির্বাচনটা যে দিতে পারবে কিনা, বা এই তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকার তত্ত্বাবধায়ক সরকার হবে কিনা, হইতে পারে। এই যে অ্যাটর্নি জেনারেল বলছিল, সেখানে আমার আরেকটা কথা মনে পড়ছে, উনিই বলতেছেন যে একই ব্যক্তি একই সময় জেলা ও দায়রা জজ হন। অর্থাৎ যিনি জেলা জজ যখন সিভিল কেস জমাজমির মামলা করেন তখন তিনি জেলা জজ, যখন ফৌজদারি মামলা করেন তখন সে হয় সেশন জাজ। তার মানে ব্যক্তি একই। উনি ওইটাই বুঝাইতে চাচ্ছেন এই অন্তর্বর্তীকালীন সরকার তত্ত্বাবধায়ক সরকার হতে পারে না। ওটা বলাই আছে ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ। যেমন একজন ব্যক্তি বাবা হয় কখন, একটা ছেলে বাবা হয় কখন, বিয়ে করলে সন্তান হবে বাবা, আবার যখন তার সন্তানের ঘর সন্তান হবে তখন সে দাদা বা নানা, তারপরে যখন সে কারো খালাকে বিয়ে করে সে হয় খালু, কারো ফুফুকে বিয়ে করলে ফুফা। ব্যক্তি কিন্তু একই এবং এটা বলা আছে কিভাবে হবে। সুতরাং এইটা এইভাবে হয় না। এই জেলা জজের একই উদাহরণগুলো খুবই মানে অযৌক্তিক। আর এইবার আসলে আপনি নির্বাচন যেটা চাচ্ছে সকলে, এখানেও বেআইনি আছে। আমার তো নির্বাচন কমিশন অলরেডি হয়েছে না, একটা নির্বাচন কমিশন যখন হয়ে যায় তখন নির্বাচন করে কার কাছে যাবেন? নির্বাচন কে দিবে? সরকার না নির্বাচন কমিশন? আমি তো অতীতে তাই শুনে আসছি। আপনি আজকে ইউনূস সাহেবের কাছে চাচ্ছেন, আপনাদের চাওয়াটা আমার অপরাধ না, কিন্তু আপনারাই তো দেখি নির্বাচনের দায়িত্বটা, নির্বাচন ঘোষণা করবে, নির্বাচনের ফলাফল সবকিছু ইউনূস সাহেবের উপরে চাপিয়ে দিচ্ছেন কেন? আর দিচ্ছেন বইলা আমার কাছে আজকে পর্যন্ত মনে হয় মাঠে যেভাবে জাতীয় নাগরিক কমিটি আছে এবং তারা একটা তারা একটা দল বানানোর কথা বলতেছে এবং আগামী 2 মাসের মধ্যে দল বানিয়ে ফেলবে, অর্থাৎ ইউনূস সাহেবের যে বর্ডার লাইন দিছে এটা আমার কাছে মনে হয় 2 দিকে কাটছে। কিরকম জানেন? এই ছাত্র জনতা যারা পার্টি করতে চায় তাদেরকে বুঝাই দিল, দেখো দেশের পরিস্থিতি এই, আমার কিন্তু সর্বোচ্চ জুন 26-এর মধ্যে নির্বাচন করতে হবে, অর্থাৎ তোমরা দলটা করো, তাড়াতাড়ি করো। এটা একটা মেসেজ। আবার রাজনৈতিক চাপ ফেস করার জন্য এটা একটা মেসেজ যে আমি একটা ডেডলাইন, আপাতত একটা রোডম্যাপ দিয়ে দিলাম। এটা যে চূড়ান্ত আমার কাছে মনে হয় না। এই যে আসলে দুই পক্ষকে আসলে ঠিকঠাক ভাবে মেইনটেইন করার যে বিষয়ের কথা আসলে বলছিলেন অ্যাডভোকেট আবহিনা রাজাকি, অন্তর্বর্তীকালীন সরকার যদি তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব গ্রহণ করে, আপনি জনগণের কথা বলছিলেন, জনগণের ইচ্ছার কথা বলছিলেন, সেটি আসলে কতটা গ্রহণযোগ্য হবে? জনগণ কতখানি গ্রহণ করবে? এই সরকারটা যেহেতু একটা নতুন ধরনের সরকার, ফলে আমাদের পুরনো অনেক চিন্তার সঙ্গে এই সরকারের কার্যক্রমটা মিলবে না। কিন্তু আমাদের তো কিছু অতীত দৃষ্টান্ত ফলো করতে হয়, আমাদের কিছু বিধিবিধান মেনে চলতে হয়, যে কারণে নতুনের সঙ্গে পুরনো বিধানের সবসময় একটা সংঘাত হয়। সেখান থেকে আবার একটা নতুন চিন্তা বেরিয়ে আসে। এখন এই সময় যদি বলি আমরা তত্ত্বাবধায়ক সরকার গঠন করব, কে হবে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান, কারা হবেন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মন্ডলীর সদস্য, তার ক্রাইটেরিয়াটা কি হবে, এটা তো এখনো ডিসাইড করা হয়নি। ফলে এটা নিয়ে একটু ভাবতে হবে। 2, যারা তত্ত্বাবধায়ক সরকার প্রধান হবেন তারা সবার কাছে যে গ্রহণযোগ্য হবেন এর কোনো গ্যারান্টি কি আছে? এর গ্যারান্টি ছিল না বলে তো প্রচন্ড বিতর্কের মধ্যে আমরা তখন সর্বদলীয় ছাত্রকের পক্ষ থেকে রাজনৈতিক দলের নেতাদেরকে আমরা ঘেরাও করে বসেছিলাম যে আপনারা কিন্তু আজকে রাতের মধ্যেই সিদ্ধান্ত দিয়ে বের করে আসতে হবে যে তত্ত্বাবধায়ক সরকার প্রধান কে হবে। এ হলে ও মানে না, ও হলে সে মানে না। সর্বশেষ বলা হলো তাহলে ব্যক্তি নয়, আমরা একটা প্রতিষ্ঠানকে ধরে নিই। সে প্রতিষ্ঠান হিসেবে বলা হয়েছিল তখন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, তিনি হবেন তত্ত্বাবধায়ক সরকার। কিন্তু বিগত 16-17 বছরে সেই প্রতিষ্ঠানকেও দলীয়করণ করা হয়েছে, সেই প্রতিষ্ঠানও দলীয়করণ হয়েছে। ফলে ওই পুরনো পথে হাঁটতে আবার একটু হোঁচট খেতে হবে। তাহলে এখন
আবার একটু ব্রেন স্টর্মিং করতে হবে যে কিভাবে আপাত গ্রহণযোগ্য একজন প্রতিষ্ঠান বা ব্যক্তিকে সামনে নিয়ে আসা যায়। সেক্ষেত্রে আবারও সংলাপ এবং আবারও রাজনৈতিক দলগুলোর সাথে বসে আলোচনা করার যে সম্ভাবনা সেটি সৃষ্টি হচ্ছে, এতে করে আবারও নির্বাচন আসলে পিছিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এখানে দুটো জিনিস হতে পারে, যে সব কাজ শেষ করে তারপরে নির্বাচন হবে, নাকি নির্বাচনের লক্ষ্যে সব কাজগুলো দ্রুত গতিতে করা হবে। আমি আমার টার্গেট সেট করব কিভাবে, এরকম হতে পারে আমরা সব ঠিকঠাক করে তারপরে একদিন আমরা ঘোষণা দেবো এরপরে নির্বাচন, সেটা 10 বছর লাগতে পারে, 15 বছর লাগতে পারে। কিন্তু আদৌ আসলে এই তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে সব ঠিক করা সম্ভব কি না, অ্যাডভোকেট আবু হেনা রাজা কি? সেই জন্য আমরা বলতে চাই যে সব দায়িত্ব অন্তর্বর্তীকালীন সরকারকে দেওয়ার দরকার নেই, যে তিনি সব ঠিক করে দেবেন। আমাদের একটা ট্রেন্ড সেটিং হোক যে এই পদ্ধতিতে চলবে, তারপরে সে চলতে চলতে সেই পদ্ধতি আবার উন্নত হবে, ভুল হলে এটা সংশোধন হবে। আবার এখানেও তো প্রশ্ন থেকে যায় রাজিকুজ্জামান রতন, যে পদ্ধতিগুলো আসলে অন্তর্বর্তীকালীন সরকার দেখিয়ে যান, নির্বাচিত সরকার এসে যে ঠিক সে পথেই হাঁটবেন সেটিও নিয়েও আমাদের সন্দেহ থাকে। অ্যাডভোকেট আবু হেনা রাজা কি অন্তর্বর্তীকালীন সরকার আসলে এই সংস্কারগুলো কতখানি করতে পারবেন? যে ট্রেন্ড সেটের কথা বলছিলেন রাজিকুজ্জামান রতন, সেই ট্রেন্ড কি তারা সেট করে যেতে পারবেন? নির্বাচিত দলগুলো কি সেই পথে হাঁটবে? দেখুন, আমার এখন একটা কথা মনে পড়ে, এই যে বিপ্লবী মানে বিপ্লবী না অভ্যুত্থানের যে সরকার, আমি ছেলে পেলেগুলো যারা ক্ষমতায় তারা যে রাস্তাঘাটে যে মাইর ধর খাইছে, তার সাথে ছাত্র জনতা সবাই মায়ের খেয়ে যে জায়গাটা আসছে, আসার পর যে একটা মানে যে বিপ্লবী সরকার বলবো না, অভ্যুত্থানের সরকার, কিন্তু বিপ্লবী যেটা মনোভাব ছিল প্রথম দিকে, সেটা কিন্তু পলকে আমরা দেখছি ধস নেমে গেছে। কেন নামছে সেটা বলছি আপনাকে। দেখুন, এই মাহফুজ আলম যে একজন অ্যাডভাইজার না, এখন হলো অ্যাডভাইজার, তখন ছিল স্পেশাল সহকারী, উনি কিন্তু একটা কথা বলেছিল, যে কথাটা আমি তার ব্যাখ্যা দিয়েছিলাম তার পক্ষে। সেটা সে বলছে যে 1971 সালের যুদ্ধ ধরি, তারপরে আপনি 75 সালে বঙ্গবন্ধুর হত্যা, তারপরে যদি আমি গণ অভ্যুত্থান ধরেন এরশাদের, এই হত্যা হয়েছে বঙ্গবন্ধু সেটা গেলাম না, গণ অভ্যুত্থান হলো এরশাদের, তারপরে খালেদা জিয়ার পতন, সব কিন্তু মাঠে ছাত্র জনতাই ছিল, ছাত্ররাই ছিল অগ্রভাগে। এবং সে সম্পর্কে সে বলছে যে ওই সমস্ত আন্দোলনের যে ছাত্ররা যারা বিপ্লব করেছিল বা অভ্যুত্থান ঘটিয়েছিল মাঠে নেমে, তারা কিন্তু তখনকার যে পুরনো প্রজন্ম সেখানে বিক্রি হয়ে গেছে কিংবা খরচ হয়ে গেছে, এই কথাটা বলছিল সে। অর্থাৎ সে বলতে চাচ্ছে যে তখনও ছাত্রদের যে স্পিড বা গতি ছিল সেগুলাকে মার্চ করে গেছে সেই পুরনো প্রজন্মের কাছে। আজকে যদি আমি এদিকে তাকাই দেখি, আজকে মাহফুজ আলম সাহেব কিংবা নাহিদ কিংবা আসিফ মাহমুদ, এই তিনজন উপদেষ্টা, তারপরে যাদেরকে আমরা উপদেষ্টা হিসেবে নিয়ে আসতেছি, এতে এমন এমন উপদেষ্টা আছে যাদের নাকি বেডরুম থেকে বের হইয়া ডাইনিং হল পর্যন্ত হাইটে আসতে ঘরের মধ্যে 3 মিনিট লাগে, এই হলো তাদের বয়সের ভার। আপনি তাহলে এই মাহফুজ গংরা এরাও কি সেই এ সময়ের সেই পুরনো যে প্রজন্ম তাদের কাছে মার্জ হয়ে গেল কিনা? আপনি দেখেন বিডিআর হত্যা নিয়ে একটা তদন্ত কমিশন হয় নাই, শেষ পর্যন্ত হাইকোর্টের দোহাই দিয়েছে আসিফ নজরুল সাহেবরা, অবশেষে বানাইছে একটা তদন্ত কমিটি, আসমান জমিন তফাত। কমিশন আর কমিটি আসমান জমিন তফাত। 1 2 চাপের মুখে যেটা আপনি করবেন সেটা কার্যকর হয় না। যেমন ছেলে মেয়ে ছাড়াছাড়ি হতে চায় কিংবা আলাদা থাকে, ছেলে কয় আমি বিয়ে করব, আমি নিব না এই বউ, ছেলের মা বাপ কয় নিব না, কিন্তু সবাই মিলে যদি আপনি চাপায় দেন এবং সে নিয়ে যায়, ওখানে কোনো আর লাইফ হবে না। সুতরাং এই যে কমিটিটা বানাইছে এত চাপাচাপির পর এখানে কিছুই হবে না। আমি সেজন্য বলছি যে আমরা খুব খারাপ দিকে যাচ্ছি, কোনো সন্দেহ নাই। যারা নির্বাচন চাচ্ছে তাদের অপরাধ নাই। আবার তত্ত্বাবধায়ক সরকার ফেরত আসছে, তাহলে এই সরকার কি হবে? এই তত্ত্বাবধায়ক সরকার যদি টোটালটা রূপরেখা ফেরত আসে, তাহলে ওই সাবেক বিচারপতি আসবে, ইউনূস সাহেবের নাই। আবার ইউনূস সাহেবের আপনি যদি তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব দেন, কি ফলো করবেন? অর্থাৎ আমরা একটা বিশ্রী এবং বাজে এবং খুবই রাজনৈতিক আরো খারাপ দিকে যাচ্ছি বলে আমার কাছে মনে হয়। তাহলে আসলে আন্তরিকভাবে কমিশনগুলো নিয়ে বা কমিটিগুলো নিয়ে কাজ করছে কিনা সেটি নিয়েও তার মানে প্রশ্ন থেকে গেল। তারা আসলে কাজ করছে না, নাকি তাদেরকে কোনো না কোনো ভাবে কাজ করার সেই সুযোগ দেওয়া হচ্ছে না? আমি প্রশ্ন রেখে একটি বিরতি নিতে চাই। দেশ সন্ধ্যায় আরো একটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। দেশ সন্ধ্যা দেখছেন। কমরেড রাজিকুজ্জামান রতন, প্রশ্ন রেখে বিরতিতে গিয়েছিলাম। অন্তর্বর্তীকালীন সরকার নানান কিছু সংস্কার করার চেষ্টা করেছেন, অনেক ধরনের কমিশন গঠন করেছেন, কমিটিও গঠন করেছেন, কিন্তু এরপরে আসলে তাদের কাজ নিয়ে অনেক ধরনের প্রশ্ন উঠছে। সেক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারকে আসলে আন্তরিকভাবে কাজ করছে না, নাকি কোনো না কোনোভাবে তাদেরকে কাজ করতে দেয়া হচ্ছে না? এখানে দুটো পার্ট আছে, অন্তর্বর্তীকালীন সরকারের আন্তরিকতা আর কমিশনগুলোর মানে যোগ্যতা। কমিশনগুলো কোনো কমিশনের বয়স হয়েছে 2 মাস, কোনোটার হচ্ছে 1.5 মাস, কোনোটা 3 মানে 2.5 মাস। এই অল্প সময়ের মধ্যে রিপোর্টটা কিন্তু তৈরি করাটা প্রায় অসম্ভব ব্যাপার। ফলে আমাদের একটু সময় দিতেই হবে এটা, যে বিচার সংক্রান্ত যে কমিশন, নির্বাচন সংক্রান্ত যে কমিশন,
কিংবা যদি বলি যে আমাদের প্রশাসন সংক্রান্ত কমিশন কিংবা আমাদের স্বাস্থ্য সংক্রান্ত, এদের যে কাজটা করছে প্রত্যেক দিন তো তারা রিপোর্ট দেবে না। এখন তাদের তথ্য উপাত্ত সংগ্রহ চলছে, কোন কোন জায়গায় কোন কোন দুর্বলতার কারণে প্রশাসন ঠিকমতো কাজ করতে পারে না, সে নটসগুলো কি কি সেগুলো খুঁজে বের করা, সেগুলো দূর করার জন্য প্রয়োজনীয় সুপারিশ দেওয়া, কিংবা আইন বিষয়ক কমিশন তারা সেটা কি করবেন, কিংবা শ্রম বিষয়ক কমিশন তারা দেখবেন। ফলে একটা হিউজ টাস্ক। এটা হয়তো কাজটা যখন তারা গুছিয়ে আনতে পারবেন 3 মাস পরে, তখন বোঝা যাবে যে তারা আসলে আবার উপদেষ্টাদের কাজ নিয়েও কিন্তু প্রশ্ন আসছে, উপদেষ্টারা তাদের কাজ করতে পারছেন কিনা। কমিশনের কাজ নিয়ে অতটা আমাদের বিতর্ক এখনো তৈরি হয়নি। বিতর্কটা তৈরি হয়েছে 2টা জায়গায়। একটা হলো যে প্রশাসনকে কিভাবে ব্যবহার করতে পারছেন সেটা, দ্বিতীয়ত হচ্ছে বাজার পরিস্থিতি কিভাবে নিয়ন্ত্রণ করতে পারছেন। মানুষ কিন্তু সংস্কারের কথাটা তারা আলোচনায় শোনে, কিন্তু সংসার চালানোর যে যন্ত্রণা সেটা প্রতিদিন বোঝে। তারা দেখছে যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারছে না কেন, চিনি কিংবা তেল এগুলোর বাজারটা নিয়ন্ত্রণ করে কারা? অল্প কয়েকটা সিন্ডিকেট তো, তাদেরকে কেন নিয়ন্ত্রণ করতে পারছে না? তারা কি নিয়ন্ত্রণ করতে চাইছে না, নাকি তারাও সিন্ডিকেটের সঙ্গে অংশীজন হয়ে গেলেন? এই সন্দেহটা মানুষ আবার কখনো কখনো করে। যেমন কয়েকদিন আগের একটা ঘটনা ঘটলো না, যে হঠাৎ করে বাজারে সয়াবিন তেল উধাও, যখন 8 টাকা বাড়ানোর পরে আবার সয়াবিন তেল পাওয়া যাচ্ছে। এর মধ্যে তো নিশ্চয়ই আমদানি হয়নি, তেমন একটা ছিল, দেশেই ছিল। ঠিক যেমন করে ওবায়দুল কাদের দেশে ছিলেন, তারপরে চলে গেলেন স্বরাষ্ট্র উপদেষ্টা, বলতে পারলেন না তিনি কোথায় ছিলেন, ঠিক তেমনি সয়াবিন তেল কোথায় থাকে তারা হয়তো খুঁজে পান না, কিন্তু বাজারে আসে। তার মানে সিন্ডিকেট এখনো সক্রিয়। অথচ এই আন্দোলনে সাধারণ মানুষ কিন্তু দলে দলে নেমে এসেছিল। এখানে একটু প্রশ্ন করতেই হয় আমাকে, রাজিকুজ্জামান রতন, এই যে আপনি বলছিলেন যে দুটো জিনিসের পার্থক্য দিচ্ছিলেন, ওবায়দুল কাদের দেশে ছিলেন, তিনি চলে গেলেন, সেটি যেমন উপদেষ্টা বলতে পারলেন না, তেমনি তেল বাজার থেকে নাই হয়ে গেল, সেটি উপদেষ্টা বলতে পারলেন না। অনেকটা সময় তো আসলে আমাদের পার হয়েছে এই উপদেষ্টাদের, এখনো কি তার মানে তারা আসলে কিছু বলতে না পারার সেই জায়গাটিতে আছেন, নাকি জবাবদিহিতার জায়গাটা আরো অনেক বেশি কঠোর হওয়া, স্বচ্ছ হওয়ার দরকার ছিল? এখানে দুটো জিনিস, এখানে কেউ কিন্তু ম্যাজিশিয়ান না যে তারা ম্যাজিক দেখাবেন। তারা কি করবেন? তারা মোটিভেট করবেন, উদ্বুদ্ধ করবেন। তিনি তার প্রশাসনটাকে কাজে লাগাবেন, তার মানে জনগণের মধ্যে আশাবাদ তৈরি করবেন। সেই ক্ষেত্রে তাদের ডায়নামিজমটা খুব বেশি আমরা দেখি নাই। একটা ডায়নামিক রোল ইজ ভেরি ইম্পর্টেন্ট। তাদের সমস্ত আলোচনাটা কেন্দ্রীভূত হয়ে যায় শেষ পর্যন্ত আগের সরকারের কি কি দুর্বলতা ছিল সেটা মানে বর্ণনা করার জন্য, আর তারা কতদিন পরে নির্বাচন দেবেন সেই কথা বলতে গিয়ে। কিন্তু যে সময়টা তারা আছেন, প্রতিটা দিন তারা কিভাবে কাটাচ্ছেন, এবং জনগণের যে অপূর্ণ স্বপ্নটাকে বাস্তবায়নের দায়িত্ব তো তাদের কাঁধের উপর পড়েছে, সেটা কি তারা ফিল করেন? প্রত্যাশার চাপ তো আসলে অনেক ছিল তাদের উপরে। অ্যাডভোকেট আবাহিন রাজাকে, সেই চাপ আসলে কাজ থেকে একটু দূরে সরে যাওয়ার এক ধরনের কারণ হতে পারে কিনা, নাকি আসলে উপদেষ্টাদেরকে নিয়ে যে ধরনের প্রশ্ন তোলার সুযোগ হয়েছে সেই প্রশ্ন, সেই জবাবদিহিতার জায়গা থেকে এখন আমরা পিছিয়ে আছি? ধন্যবাদ আপনাকে। এই যে ভাই যে কথাগুলো হলো তার সাথে আমি সংযোগ করি। আপনি ধরেন আপনাদের একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন খালি দিয়ে যেতে চান, বা দেশে যাতে এই নির্বাচন নিয়ে কেউ ইয়ে করতে না পারে আর স্বৈরাচারী না হইতে, সেটাও যদি করতে চান, 4টা সেক্টর খুব ইম্পর্টেন্ট। আপনার প্রশাসন, বিচার বিভাগ, সংবিধান সংস্কার এবং নির্বাচন সংক্রান্ত যে সংস্কার, এই 4টে সংস্কার ম্যান্ডেটরি। তার ভিতরে আপনি বিচার বিভাগ বলেন আর প্রশাসন বলেন, আপনি খুব একটা কিছু করতে পারতেছেন না। আজকের বিচারকরা যে রায় দেয় যুগান্তকারী, সেই বিচারকরা কিন্তু এবিএম খায়রুল হকের সময় একই বিচারপতিরাই ছিলেন, তারাও কিন্তু তখন যুগান্তকারী রায় দিচ্ছে। সুতরাং এই বিচারকরা কার? যখন যে সরকার তার কিনা, নাকি সবসময় স্বাধীন মানে ভুল হয়ে যায়? কেন বলছি, আপনি দেখেন অবসরপ্রাপ্ত যে সচিবদেরকে আমরা উপদেষ্টা বানাইছি, তাদের বয়স 70-72, তারা কাদের সাথে কাজ করতেছে? এই সরকারের সময় তারা রিটায়ার্ড করছে, এবং এই সরকারের মানে হাসিনা সরকারের সচিবরাই এখনো বসে আছে। তাইলে এই অবসরপ্রাপ্ত বিচারপতি ছিল হাসিনাদের, এবং আজকে যারা সচিব তারাও শেখ হাসিনার। সুতরাং আপনি বুঝতে পারেন কি হইতে পারে। এক আসিফ নজরুল সাহেব নিজেরা হয়তো খুব ম্যাচিউর মনে করতে পারেন, সেটা আমার প্রশ্ন নাই, কিন্তু উনি যতগুলো দপ্তর ধরে রাখছেন তাতে যতগুলো সচিব, এডিশনাল সেক্রেটারি ফেস করতে হয়, এটা আমি চ্যালেঞ্জ করলাম, তার মতো লোকের পক্ষে সম্ভব না ওখানে বেরিয়ে আসা। কারণ সচিবরা আপনি দেখেন কোনো সচিবের কিছু হয় না, মন্ত্রী পলায়, মন্ত্রী জেল খাটে, তারা সো ট্যালেন্ট। আবার আসেন যে 3 জন উপদেষ্টার কথা আমি বললাম, ধরেন নাহিদ বলেন, তারপরে আসিফ মাহমুদ যে দপ্তরটা দিছে,
এলজিআরডি মিনিস্ট্রি, আপনি বুঝেন এলজিআরডি মিনিস্ট্রি হলো তৃণমূল পর্যায়ে পলিটিক্যাল কাজ করার জন্য, ওটা একটা মাধ্যম। সে তৃণমূল পর্যায়ে এটা হয় পার্টির মহাসচিবরা। আমি তো চ্যালেঞ্জ করে, আমার তাদের প্রতিভা নিয়ে নাই, তারা কি বলে বিদ্রোহী বা তাদের ভিতরে সেই রক্ত মাংস আছে, সেই তেজ আসে, সব ঠিক আছে, বাট তাদের পক্ষে সম্ভব এই পুরা রুট লেভেল থেকে আইসা এখানে সচিব পর্যন্ত। সুতরাং এরা পুরনো প্রজন্মের কাছে, এরাও পুরনো প্রজন্মের কাছে খরচ হয়ে যাচ্ছে। আপনাকে যদি আমি এই প্রশ্নটি করি, রাজিকুজ্জামান রতন, যারা আসলে এখন উপদেষ্টা মণ্ডলীতে আছেন তাদের পক্ষে কি আসলে যে পরিবর্তন আমরা চাইছি সেই পরিবর্তন করা সম্ভব? এটা তো ব্যক্তির ব্যাপার নয়, আমরা কি ব্যক্তির উপর সব দায় চাপাবো? আমরা একটা পদ্ধতি পরিবর্তন চেয়েছিলাম, আমরা শুধু হাসিনার পরিবর্তন চাই নাই, আমরা একটা পদ্ধতির পরিবর্তন চেয়েছিলাম। আমরা ফ্যাসিজমের পরিবর্তে একটা ডেমোক্রেটিক সিস্টেম চেয়েছিলাম। ফলে নজরটা দেওয়া দরকার সেই দিকে, একটা আমরা সিস্টেম ডেভেলপ করাতে পারি কিনা। তা না হলে কিন্তু পুরোটাই ব্যক্তি ক্যারিশমার ব্যাপার হয়ে যাবে। গালি দেওয়ার সময় শুধু শেখ হাসিনাই গালি খাচ্ছেন, তাহলে তার প্রশাসন, তার পুলিশ, তারা কি কিছু করে নাই? কিন্তু আবার এই সময়টাতে এসে ওবায়দুল কাদেরের মতন খুব গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, তিনি পালিয়ে যেতেও সক্ষম হয়েছেন, সেখানেও তো আসলে আমাদের তার মানে প্রশাসন এবং পুলিশ যন্ত্র পুরোপুরি কাজ করছে না, এটা বোঝা গেল। একটা দুর্বলতা তো আমাদের সামনে দুটো জিনিস নিয়ে আসে। একটা হলো যে কোন কোন জায়গায় ঘাটতি আছে সেটা চোখে পড়ে, আর কোন কোন জায়গায় ঘাটতি দূর করতে হবে সেটারও কর্তব্য নির্ধারণ করে। সেই দায়ভার কি নিচ্ছেন? সেই দায়ভারটা নিতে হবে। এই দায়ভারটা নেওয়ার জন্য যে হইচইটা সমাজে দরকার, এই জন্য গণতন্ত্রে কিন্তু ডিবেটটা খুব ইম্পর্টেন্ট। যদি কেউ ডিবেট করাটা, ডিসকাশন করাটাকে বন্ধ করে দেয়, তাহলে কিন্তু সমাজে যে কাজ চলছে সেটাই চলতে থাকবে, যারা করছেন তারাই সেটা করতে থাকবেন। ফলে আমরা তো গণতন্ত্রটা চেয়েছিলাম এই কারণে যে একটা বাক স্বাধীনতার একটা অধিকারের কথা ছিল। আমাদের এখন সমাজে কথা বলার সেই জায়গাটা তৈরি করা দরকার। এবং আমরা ইতিমধ্যে দেখছি কোনো কোনো ক্ষেত্রে কথা বলার ক্ষেত্রেও কিছু বিধিনিষেধ আসছে, সেই বিধিনিষেধ উপেক্ষা করার সাহসও থাকা দরকার। কারণ যদি আমরা উপেক্ষা না করতাম তাহলে তো আর শেখ হাসিনার 15 বছরের সরকারকে পরিবর্তন করাতে পারতাম না। ঠিক তেমনি এই সরকারও যদি অগণতান্ত্রিক আচরণ করে, জনগণের ইচ্ছার বিপরীতে হাঁটে, তার বিপরীত জনগণ যেন প্রতিবাদী হয়ে উঠতে পারে। প্রতিবাদ হচ্ছে আমাদের বেঁচে থাকার শক্তি, প্রতিবাদ হচ্ছে গণতন্ত্রের অন্যতম নির্ধারক, এবং প্রতিবাদের মধ্যেই গণতান্ত্রিক সংস্কৃতি বেঁচে থাকে। যে গণতন্ত্রের কথা আপনি বলছেন, জনগণের মত প্রকাশের স্বাধীনতার কথা আপনি বলছেন, সেটি তো আসলে একটি চেক এন্ড ব্যালেন্সের মধ্যে দিয়ে আসে। অ্যাডভোকেট আভিনা রাজা, কি এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়টাতে সেই চেক এন্ড ব্যালেন্স আমরা কতখানি দেখতে পেয়েছি? আমি জানি না, এখন পর্যন্ত আমরা কথা বলতে পারতেছি আগের চেয়ে তো অনেক, নিঃসন্দেহে কোনো সন্দেহ নেই, আমরা অনেকভাবে কথা বলতেছি। কিন্তু আমি সব শেষের সময় নেই, শেষ করে দিচ্ছি। গত 5 তারিখে যখন প্রধানমন্ত্রী চলে যান, তখন কিন্তু আমাদের সেনাপ্রধানের সাথে জামাত ইসলাম বলেন, বিএনপি বলেন, তারপরে আসিফ নজরুল সাহেব, বিভিন্ন জন একসাথে বসছে, বৈশাখ। এই যে জিনিসগুলো এখন যেগুলো আলোচনা চলছে, নির্বাচন কবে, এগুলো সবই এক বসায় সেটেল করা উচিত ছিল, অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য বেস্ট টাইম। যে পুরো পদ্ধতি ধ্বংসের দ্বার প্রান্তে ছিল, সেটি এক বসায় আসলে করা সম্ভব ছিল, এক বসায় সেট করা যে আমরা কি কি করব, এবং সেখানে সেটেল করে ফেললে আমরা আজকে তা নাহলে এখন দেখেন ওখানে বসে কি আলাপ হয়েছিল, আমরা কোনো রাজনীতির দলের কাছ থেকে পৃথক পৃথক কোনো স্টেটমেন্ট পাই নাই। বসছিল ইউনূস সাহেবের ছাত্ররা বসাইছে, কিভাবে বসাইলো? ওখানে তো রাজনীতিবিদরা ছিল, তাহলে সিদ্ধান্তটা কি রাজনীতিবিদরা ইউনূস সাহেব সিদ্ধান্ত দিয়ে আসছিল? মানে অনেক কথা থেকে যায়, এবং সেই জায়গাটা সমাধান ওইখানে হওয়া উচিত ছিল। তাইলে আমরা খুব সহজে, অর্থাৎ এটাকে বলে ওই যে বিড়াল মারলে বাসর রাতে মারতে হয়, ঠিক ওই দিন অথবা পরবর্তী 2-4 দিনের মধ্যে এটা সেটেল করে ফেলা উচিত ছিল। আমরা কি করব, কি করব, বারবার শুধু সংলাপ চাই নাকি আসলে সংলাপ হলে সেই সংলাপের ফলাফলটিও দেখতে চাই? সংলাপ যদি ব্যর্থ হয় সেটাও একটা শিক্ষা দিয়ে দেয় যে সংলাপের মধ্য দিয়ে কে কোন দাবি উত্থাপন করেছিল। ফলে সংলাপ একটা গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জনগণের অংশগ্রহণ। জনগণ যদি মনে করে যে ওরা সংলাপ করছে, আমরা চুপচাপ তাকিয়ে থাকি, জনগণকে দর্শক করে রেখে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায় না। ফলে আমরা মনে করি একদিকে সংলাপ লাগবে, আরেকদিকে সংগঠনের শক্তি লাগবে, তৃতীয়ত হচ্ছে আমাদের মত প্রকাশের স্বাধীনতা লাগবে, তার সাথে সাথে মত যাচাই বাছাই করার দক্ষতারও লাগবে। যে কোনো মতই কি আমরা গ্রহণ করতে পারি? যে কারণে বামজোটের পক্ষ থেকে এবং বাসদের পক্ষ থেকেও একটা সুপারিশ দিয়েছিলাম যে শুধুমাত্র সরকার পরিবর্তনে আমাদের লক্ষ্য ছিল না, আমাদের লক্ষ্য ছিল একটা ব্যবস্থার পরিবর্তন। আমাদের লক্ষ্য ছিল যে শুধুমাত্র সিন্ডিকেট তাড়ানো নয়, সিন্ডিকেট বাজির কারণে কিভাবে জনগণের পকেট থেকে টাকা হয়ে যায়। ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলি, শুধুমাত্র সয়াবিন তেলের দাম এই এদিক ওদিক করার মধ্য দিয়ে 1 মাসে আমাদের ভোক্তাদের পকেট থেকে 537 কোটি টাকা বেরিয়ে গেল। তাহলে বিশ্ববাজারের দাম কি এই 1 মাসের মধ্যে বেড়ে গেছে? তা বাড়েনি। তাহলে এইরকম করে জনগণের পকেট থেকে টাকা বের করে নেওয়া, শেয়ার বাজার থেকে টাকা বের করে নেওয়া, ব্যাংক থেকে টাকা বের করে নেওয়া, এগুলো একটা পদ্ধতি তো আছে।
তাহলে আমরা সংলাপের মধ্য দিয়ে সেই পদ্ধতিগুলো মানে খুঁজে দেখতে চাই এবং এগুলো দূর করতে চাই। তা নাহলে সংলাপ মানে কিন্তু শুধু আসুন সৌজন্য বিনিময় না, সৌজন্য এবং সংলাপ এক জিনিস না। সেই সংলাপ এখন আমরা চাই না, আমরা অন্তত ফলাফল দেখতে চাই সবকিছুর। কমরেড রাজিকুজ্জামান রতন, অ্যাডভোকেট আবহিনা রাজাকে অসংখ্য ধন্যবাদ আজকে দেশ সন্ধ্যায় সময় দেওয়ার জন্য। দর্শক, আগামী দেশ সন্ধ্যা দেখবার আমন্ত্রণ রইল। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকবার জন্য।